আমরা পবিত্র কোরআন ছেড়ে শপথ করছি দেশের জন্য কাজ করব। আমরা কোনো কাজ বাহিনীর বিরুদ্ধে যাবো না। আমরা শান্তিপূর্ণ সমাবেশে আসছি। আওয়ামী লীগের দোসরেরা এরা আমাদের ষড়যন্ত্র করে চাকরিচ্যুত করছে। এদের নিয়ে আমরা একটা বাংলাদেশ সহযোগিতা নামে প্ল্যাটফর্ম খুলছিলাম। তখন থেকে আমাদের 29শে ডিসেম্বর 2024 সালে আমরা একটা প্রোগ্রাম করছি। প্রোগ্রামে ওরা আমাদের 5 কর্মদিবসের মধ্যে ডিসপোজাল দিতে চাইছে, কিন্তু ডিসপোজাল দেয় নাই। এরপরে আমরা প্রধান উপদেষ্টা বরাবর লিখিত দিচ্ছি। প্রধান উপদেষ্টা আমাদের আশ্বাস দিচ্ছে এবং কি সেনাবাহিনীর 3 বাহিনীর আদেশ করছে যে ওদের সমস্ত দাবি দাবা মেনে নেওয়া হোক। সেনাবাহিনী আশ্বাস দিচ্ছে আমাদের দাবি দাবা মেনে নেবে, কিন্তু এই 8-9 মাস হয়ে গেল আমাদের কোনো দাবি দাবা মানে নাই। বিগত এই মাসের প্রথম সপ্তাহে সেনা সদরে আমাদের কর্তৃপক্ষ গেছে, এদের বলছে তোমাদের কার্যক্রম চলমান। কিন্তু যখন বলা হয়েছে যেহেতু আমাদের কার্যক্রম চলমান তাহলে আমাদের কিছু ডকুমেন্ট দেখান, কিন্তু ওনারা ডকুমেন্ট দেখানো ব্যর্থ হয়েছে। ওনারা ডকুমেন্ট দেখাতে পারে নাই। ওনারা আমাদের মূলার বুঝ দিতেছে। সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা আমাদের উপর ভয়াবহ ষড়যন্ত্র শুরু করে। তারা সবাইকে লেলিয়ে দিয়ে আমাদের যে প্রধান সহযোদ্ধা আছে নাইমুল ইসলাম, হানজালা আর অনেক সৈনিক সহ 25 জনকে 17 মে দিবাগত রাতে এদের গ্রেপ্তার করে এবং কি এদের উপর ভয়াবহ নির্যাতন করে এবং অনেক সেনা সদস্য, বিমান বাহিনী, নৌবাহিনী সদস্য এদের বাড়িতে নির্দিষ্ট ক্যাম্প থেকে লোক পাঠায়া এদের ফ্যামিলিতে হয়রানি করতেছে। এখন আমাদের 3 দফা দাবি, যে আগে দাবি ছিল যে দাবি প্রধান উপদেষ্টা এবং কি সেনাবাহিনী থেকে আশ্বাস দিচ্ছে যে দাবি মাইনে নিব, আমাদের এই দাবি মানতে হবে। এই দাবি না মানলে আমরা রাজপথ ছাড়বো না, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করব। আমরা পবিত্র কোরআন ছেড়ে শপথ করছি দেশের জন্য কাজ করব। আমরা কোনো কাজ বাহিনীর বিরুদ্ধে যাবো না। আমরা শান্তিপূর্ণ সমাবেশে আসছি। আমাদের প্রধান সমন্বয়ক নাইমুল সহ, আনজালা সহ যারা আটক হয়েছে 22 থেকে 25 জন লোক, সবাইকে ছাড়তে হবে এবং আমাদের দাবি মানতে হবে এবং আমাদের ইউনিফর্ম ব্যাগ দিতে হবে। এটা আমাদের দাবি। মুক্তিযুদ্ধের প্রথম এবং প্রধান লক্ষ্যই ছিল এই দেশে একটা গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা। গণতন্ত্রের রায় এহিয়া খান 70-এর ভোটের রায় মানে না বলে এই দেশে যুদ্ধ হয়েছিল। এটা হলো প্রধানত। যুদ্ধের জন্য আমরা প্রিপারেশন নিচ্ছিলাম বাঙালি জাতির একটা রাষ্ট্র করার জন্য, কিন্তু যুদ্ধের আর্জেন্সি ইমিডিয়েট যে কথাটা ছিল সেটা হলো এহিয়া খান ভোটের রায় মানে নাই। ভোটের রায় মেনে যদি বঙ্গবন্ধুর হাতে পাকিস্তানের ক্ষমতা দিত তাহলে যুদ্ধটা হয়তো তখন হইতো, কিন্তু যেহেতু ভোটের রায় মানে নাই সেই কারণে যুদ্ধ হয়েছিল। আমরা প্রথমেই গণতন্ত্র চাইছি। সেই গণতন্ত্র বড় সুদূর পরাহত, অনেক জায়গাতে হাত বেহাত হয়েছে, ব্যাঘাত হয়েছে। গণতন্ত্র অনেক বেশি অসুস্থ হয়েছে 54 বছরে, কিন্তু কোনো সময় গণতন্ত্রের সংগ্রামটা থেমে থাকে নাই। এখন ইউনূস সাহেবকে দিয়েছিলাম যে গণতন্ত্র আরো পরিপুষ্ট হবে, সুন্দর হবে, কিন্তু ইউনূস সাহেব এই গণতন্ত্রকে একদম আমার মনে হয় হারিয়ে ফেলেছে। ইউনূস সাহেবের হাতে গণতন্ত্র হারিয়ে গেছে। এখন উনি আর গণতন্ত্র, নির্বাচন এইসব কথাই উনি বলেন নাই। তিনি এখন ভিন্ন খেলায় ব্যস্ত, ভিন্ন কাজে ব্যস্ত। তার সরকার যে এই দেশটা বাঁচার জন্য এই মুহূর্তে খুব দ্রুত ইলেকশনের রোডম্যাপ ঘোষণা করা উচিত এবং সেই রোডম্যাপের মাধ্যমে খুব দ্রুত একটা নির্বাচন, সঠিক নির্বাচন করে যারা মেজরিটি হবে তাদেরকে দায়িত্ব দেওয়া উচিত, যে দলেই মেজরিটি হয়। মানে গণতন্ত্রের যে বিকল্প, এটা আবার গণতন্ত্র। 10 বার গণতন্ত্রের বিকল্প যদি গণতন্ত্র হয়, তারপরে ব্রিটেনের মতো, ইউরোপের মতো, আমেরিকার মতো, অস্ট্রেলিয়ার মতো, কানাডার মতো আমাদের দেশ ফ্রেশ হয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিবকে নিয়ে করা এক প্রবাসীর পোস্টে লাইক ও কমেন্ট করায় শাস্তির মুখে পড়তে যাচ্ছেন মৎস্য অধিদপ্তরের 5 কর্মকর্তা। অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুর রউফ গত 4 মে ওই কর্মকর্তাদের কারণ দর্শানোর নোটিশ দেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ফেসবুকে লাইক কমেন্ট করার অভিযোগে নোটিশ পাওয়া কর্মকর্তারা সাময়িক বরখাস্ত বা বদলির মতো শাস্তির মুখে পড়তে পারেন। নোটিশ পাওয়া কর্মকর্তারা হলেন মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক ASM সানোয়ার রাসেল, মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দপ্তরের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মোহাম্মদ সালমুন হাসান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ও সহকারী প্রধান আবু মোহাম্মদ আসাদুজ্জামান।
জানা গেছে গত 14 এপ্রিল ওই প্রবাসী সাংবাদিক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেনকে নিয়ে একটি পোস্ট করেন। সেই পোস্টে তিনি লেখেন, এই তোফাজ্জল, যিনি 2 দফায় 2জন আওয়ামী মন্ত্রীর পিএস ছিলেন, তাকেই সচিব পদে পদোন্নতি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব বানানোর জন্য ডিও লেটার দিয়েছেন উপদেষ্টা ফরিদ আক্তার। তিনি আরও অনুরোধ করছেন, সিদ্ধান্ত গ্রহণে সময় লাগলে অন্য কাউকে পদায়ন না করে এই তোফাজ্জলকেই যেন এই পদে রাখা হয়। এই পোস্টে প্রতিক্রিয়া জানান ও মন্তব্য করেন ওই 5 কর্মকর্তা। প্রতিটি নোটিশের ভাষা একই। প্রত্যেক নোটিশেই বলা হয়েছে, এহেন আচরণের জন্য আপনার বিরুদ্ধে কেন সরকারি কর্মচারী বিধিমালা 2018 এবং সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা 2019 অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার সন্তোষজনক জবাব 3 কার্যদিবসের মধ্যে দিতে বলা হয়েছিল। 3 কার্যদিবসের মধ্যে নোটিশের জবাব দিয়েছেন বলে জানান নোটিশ পাওয়া কর্মকর্তারা। তবে তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমাদের দাবি, আমাদের 3টা দাবি, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। এই জন্যই আমাদের প্রধান দাবি হচ্ছে আমাদের ইউনিফর্ম ফেরত দিতে হবে। যাদের 10 বছরের নিচে চাকরি, এদেরকে চাকরি পোশাক ফেরত দিতে হবে। যারা ফুল পেনশনের আওতায়, তাদেরকে সকল সুবিধা দিয়ে তাদেরকে পেনশন দিতে হবে, ফুল পেনশন। এবং ব্রিটিশ আইন, যে ব্রিটিশ আইনের কারণে আওয়ামী লীগপন্থীর যে এই মেয়ে দেহরক্ষী দিয়ে সামান্য ভুলের কারণে তারা নিজেরাই ভুল করলো, নিজেরাই জড়িয়ে দিল, দিয়ে তারা হলো আমাকে চাকরিচ্যুত করলো অন্যায় ভাবে। এই ব্রিটিশ আইন আমি চাই না, এই ব্রিটিশ আইন মানি না। এই ব্রিটিশ আইন পরিবর্তন করতে হবে, সংস্কার করতে হবে। এটাই আমাদের আজকের দাবি। আমরা রাজপথ ছাড়বো না, আমরা প্রয়োজন মতো জাহাঙ্গীর গেটে আমরা অগ্রসর হব। আমাদের সঙ্গীকে আমাদেরকে ফেরত দিতে হবে, আমাদের 3টা দাবি মেনে নিতে হবে, না হলে আমরা লাশ হয়ে যাবো। আমরা তো লাশ হয়ে গেছি, আজ আমাদের কর্ম নাই, আমাদের কোনো কিছু নাই। যেখানে যাই সবখানে আমরা লাঞ্ছিত, অপমানিত। কারণ আমি 9 বছর চাকরি করেছি, এরকম 10 বছর, 14 বছর, 15 বছর, 20 বছর পেনশন যাবে, সেই পেনশন পর্যন্ত দেওয়া হয়নি। আমাদের সৈনিক আছে অন্যায় ভাবে। এই যে ব্রিটিশ আইন কিভাবে ব্রিটিশ আইন দেখেছে ভোট পালিশ করা অফিসারদের, এটা একটা অন্যায়। মেয়েদের, তাদের অফিসারদের যে ওয়াইফ, তাদের দেখা যাচ্ছে বিভিন্ন কার্যকলাপ, এগুলো দেখা গেছে কি ব্রিটিশ আইন। এই আইন আমাদের সংস্কার করতে হবে। আমাদের বাংলার মাটিতে বাংলার আইন চালু করতে হবে। সব প্রশাসনে সব জায়গায় দেখা যাচ্ছে ল আছে, কিন্তু আমাদের ল নাই। আমাদের ল আমাদের আর্মির ল, এই আর্মির লতে আমাদেরকে অন্যায় ভাবে আমাদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে। বিচার, সংস্কার, নির্বাচন একসাথে চলতে হবে। এইসব কোন রকম টাল বাড়ানা বাংলাদেশের মানুষ সহ্য করবে না। ভূমিহীনরা যদি বাংলাদেশের নতুন যাত্রায় না থাকে, শ্রমিকেরা যদি না থাকে, কৃষকেরা যদি না থাকে, শ্রমজীবী মানুষেরা যদি না থাকে, তাহলে এই নতুন বাংলাদেশ কার? প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি কোন নতুন বাংলাদেশ বানাচ্ছেন? কিংবা আগামী দিনে নির্বাচনের মধ্য দিয়ে যে ক্ষমতা আসবে, কোন নতুন বাংলাদেশে আমরা যাব? আজকে যে কোনো দেশের একটা বিপ্লবী পরিবর্তন, সেটা যদি ঠিক মতো এগোতে হয়, তাহলে তার প্রথম যে জায়গায় হাত দেওয়া দরকার সেটা হচ্ছে ভূমি সংস্কার ছাড়া কোন সত্যিকার পরিবর্তন হয় না। আমরা সংস্কারের প্রস্তাব করলাম, বিভিন্ন কমিশন করার প্রস্তাব করলাম, কিন্তু আমরা দেখলাম অনেক কমিশন হয়েছে, আবার অনেক গুরুত্বপূর্ণ কমিশন হয় নাই। তার মধ্যে ভূমি সংস্কারের কোন কমিশন নাই, শিক্ষা সংস্কারের কোন কমিশন নাই। চট্টগ্রাম বন্দর তো যে কেউ দিতে পারে, ওইটার সিদ্ধান্ত এখন জরুরি না। জরুরি হচ্ছে বাংলাদেশের ভূমিহীনদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া। ওইটা যে কেউ করতে পারে না। ভূমি সংস্কার করতে হয় যখন এরকম অভ্যুত্থান ঘটে, যখন সমস্ত পুরনো সম্পর্ক আলাদা হয়ে যায়, নতুন সম্পর্ক তৈরি করার শক্তি তৈরি হয়, তখন ভূমি ব্যবস্থাপনা উন্নত হয়। এই সরকারের এই জায়গায় হাত দেওয়া দরকার ছিল। তাহলে বাংলাদেশের মানুষের এই যে আজকে পরিস্থিতি, গরিব প্রান্তিক মানুষ
মেহনতি মানুষ যারা শ্রম দেয়, যারা সম্পদ তৈরি করে, তাদের জীবনে একটা পরিবর্তন আসতো, তাদের জীবনে অভ্যুত্থানের প্রভাব পড়তো। সেই জায়গায় আমাদের যাওয়া দরকার, কিন্তু আমরা সরকারকে সেই শব্দটুকু আগ্রহী দেখতে পাচ্ছি না। আপনাদের প্রধান দায়িত্ব বিচার করা, সংস্কার করা, নির্বাচন করা। বিচার, সংস্কার, নির্বাচন একসাথে চলতে হবে। এইসব কোন রকম টাল বাড়ানা বাংলাদেশের মানুষ সহ্য করবে না। এই দেশ কারো জমিদারি না, জমিদারির বিরুদ্ধে আমরা লড়াই করেছি। আবার কেউ যদি কোন রকম মতলব করেন, তাহলে আপনাদের পরিণতি, সেই মতলবকারীদের পরিণতি খুব ভালো হবে না। এই তো আমরা সবাই কি ভাবছি যে কি এটা আমাদের সরকার, তাই না? আমরা সবাই ভাবছি যে আমরা তো রাস্তায় নামছি জীবন দেওয়ার লাগে নাকি? তাহলে জীবন দেওয়ার ঝুঁকি নিয়ে আমরা যে সরকারটা আনছি, এটা তো আমাদের সরকার হওয়ার কথা, এটা তো আমাদের পক্ষে কাজ করার কথা, ঠিক কিনা? কিন্তু দেখেন যে ইন্টারনেট যারা ব্যবহার করে, বড় বড় কোম্পানির বড় বড় অফিসাররা, তারাও এখন এখানে অভিযোগ করতেছে বিভিন্ন। আর আপনারা যারা প্রান্তিক কৃষক, ভূমিহীন বা ভূমিহীনের পরিবার, কৃষকের পরিবার, আপনারা এখানে একই রকম আপনারাও রাস্তায় নামছেন। তো আপনাদের রাস্তা নামার যে গল্পটা আমি কিছুটা জানি। আমাদের নাসির ভাইরা অনেকদিন ধরে একটা কৃষি সংস্কার কমিশন, এই যে সরকার যে 11টা কমিশন করছে না, এরকম আর একটা কমিশন যে এই কৃষি নিয়ে একটা কমিশন করার জন্য আপনারা অনেকদিন ধরে আন্দোলন করতেছেন। আমাদের কৃষকরা তো জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ নাকি? কৃষকরা যদি স্ট্রাইক করে, কৃষকরা যদি কাজ না করে, তাহলে কিন্তু কি আমাদের কারো আর কোনো বাঁচার উপায় নাই, তাই না? তো তাইলে এত গুরুত্বপূর্ণ একটা সেক্টর, এইটার একটা সংস্কার কমিশনের জন্য অনেকদিন ধরে অন্তত 2টা মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে, অন্তত 3-4টা প্রোগ্রাম করা হয়েছে রাস্তায় এবং সভা সেমিনারে। কিন্তু দেখা গেল যে কি এইটা নিয়ে সরকারের কোনো রায় নাই। এটা নিয়ে সরকারের কোনো, আপনারা কোনো ফিডব্যাক পাইছেন? সরকার কইছে যে কৃষক কমিশন করবে, বলে নাই। তার মানে কি সরকারের এটা কোনো প্রায়োরিটি নাই। বাংলাদেশের কৃষি প্রধান দেশ, আমরা সবাই জানি। আমাদের এখনো অন্তত 60% মানুষ আসলে কৃষি পেশার সঙ্গে যুক্ত। আমি নিজে ধরেন যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু আমার আব্বা কিন্তু এখনো ধরেন যে কৃষকের কাজটাই করে। তো আমিও কিন্তু কৃষির সঙ্গে কিন্তু যুক্ত, আমার পরিবারিক ভাবে আমি কৃষির সঙ্গে যুক্ত। তো এরকম আমরা কিন্তু সবাই, এবং 1-2 পরিবার আগে দেখা যাবে যে আমরা সবাই নিজেরাও আসলে কৃষির সঙ্গে যুক্ত ছিলাম। তো যেটা আমাদের সবচেয়ে ধরেন যে একটা গুরুত্বপূর্ণ সেক্টর, এইটা নিয়ে সরকারের কোনো রায় নাই। আগে যে শেখ হাসিনা সরকার ছিল, আমরা তো তারা ঝাড়ু দিয়া পিড়ায় ইন্ডিয়া পাঠিয়ে দিচ্ছি, ঠিক কিনা? কিন্তু ধরেন যে শেখ হাসিনা তো একটা ব্যক্তি না, শেখ হাসিনা হলো একটা কি মনে করেন যে প্রধানমন্ত্রী ছিল, তার একটা রাষ্ট্র পরিচালনার বিভিন্ন ব্যবস্থা ছিল, বিভিন্ন আইন কানুন ছিল। এই যে রাষ্ট্র পরিচালনার যে আইন কানুন, এখানে মনে করেন যে আমলারা আছে, এখানে মনে করেন যে আপনার বিভিন্ন বাহিনী আছে না, এই যে পুলিশ ভাইরা, বিভিন্ন বাহিনী আছে না, এরা সবাই মিলে কিন্তু শেখ হাসিনা কিন্তু শুধু একক একটা মহিলা না। তো আমরা করছি কি, আমরা ওই মহিলারা ঝাড়ু দিয়ে পিড়ায় বাইর করে দিচ্ছি দেশের তো। কিন্তু এই যে মনে করেন যে আর যে ব্যবস্থাগুলো আছে, এইগুলোরে আমরা কোনো হাত দিতে পারি না। আমরা বলে আসতেছি, শুরু থেকে আমরা এই কথাগুলো বলে আসতেছি, কিন্তু এদের কোনো পরিবর্তন আমরা করতে পারি নাই। এবং ফলাফল যেটা হচ্ছে, এখন যে সরকারে আছে, এর একটা ছোট ছোট করে আস্তে আস্তে শেখ হাসিনা হয়ে যেতেছে। বুঝছেন ঘটনাটা? এই আরেকটা বাচ্চা, এখন একটা বাচ্চা শেখ হাসিনা আছে, এতো একটু আস্তে আস্তে করে যত দিন যাচ্ছে, যত আমরা মনে করেন যে ভাবতেছি যে এটা আমাদের সরকার, যত আমরা তারা ধরেন যে লাই দিতেছি, তত বান্দর মাথায় উঠতেছে। এটা হইলো যে এখনকার অবস্থা। তাইলে সমাধান আসলে কি? সমাধান হইলো ভাই, এখানে আর কারো শেখ হাসিনা বানানোর কোনো সুযোগ দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? মাইক্রো ক্রেডিট ব্যাংকের জন্য আলাদা আইন করতে হবে, এটা নতুন ব্যাংক হতে হবে। এটা মাইক্রো ক্রেডিট ও রেগুলেটরি অথরিটি করতে পারে, বললেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর আগারগাঁও এলাকায় শনিবার সকালে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ ভবন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মাইক্রো ক্রেডিট নিয়ে আমরা এমন পর্যায়ে এসেছি, এটা নিয়ে নতুন করে চিন্তা করতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, মাইক্রো ক্রেডিট নিয়ে নতুন করে চিন্তা করতে হবে। এটা এখনও এনজিও, এ থেকে উত্তরণ হতে হবে। এনজিও পর্যায়ে গেলে এটা ঠিক ব্যাংকিং মেজাজে আসবে না। মেজাজে আসতে গেলে তাকে ব্যাংক হতে হবে।
মাইক্রোক্রেডিট ব্যাংক নামে একটা আইন করতে হবে, এটা নতুন একটা ব্যাংক হতে হবে, এটা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি করার প্রস্তাব করেন তিনি। উপদেষ্টা বলেন তারা সদস্যদের সঞ্চয় নিতে পারে, বাইরের কারো ডিপোজিট নিতে পারে না। এটা তাদের সীমাবদ্ধতার কারণে তাকে অপরের কাছে হাত পাততে হয়, দায়বদ্ধ হতে হয়। কেন হবে? সে এত সুন্দর ব্যাংকিং করে, আরেকজনের কাছে হাত পেতে কেন করবে? তার মধ্যে কি অভাব আছে যেটা সমবায় ব্যাংকের ছিল? সমবায় ব্যাংকে আপনারা ব্যাংক বলছেন, মাইক্রোক্রেডিট ব্যাংকে আপনারা ব্যাংক বলবেন না? তাকে সেই অধিকার দেবেন না? কি পাশ করতে হবে তাকে এটা করার জন্য? সে তো সব কিছুই পাশ করে এসেছে। কাজেই আমার মনে হয় সময় এসেছে মাইক্রোক্রেডিট ব্যাংক আইন করার। তিনি আরও বলেন, আমরা যখন মাইক্রোক্রেডিট ব্যাংকের জন্য লাইসেন্স দেব তখন পরিষ্কার বলতে হবে যে এই কাজের জন্য আপনাকে ব্যাংকে লাইসেন্স দেয়া হয়েছে। এই ব্যাংকগুলো যেগুলো হবে সেগুলো হবে সামাজিক বাণিজ্যের ব্যাংক, সামাজিক ব্যবসা ব্যাংক। আইনের মধ্যেই থাকবে যে এটা হচ্ছে সামাজিক বাণিজ্যিক ব্যাংক। প্রধান উপদেষ্টা বলেন, মাইক্রোক্রেডিট সৃষ্টি হওয়ার মূলে যেটা ছিল এটা আইডিয়া, মানুষ মাত্রই উদ্যোক্তা। সে চাকরি চাইবে না, নিজে উদ্যোক্তা হবে। উদ্যোক্তা হওয়ার জন্য আমরা হাতে সরঞ্জাম তুলে দিচ্ছি, যে কারণে সে উদ্যোক্তা হতে পারবে। যে কোনো ছেলে মেয়ে মাইক্রোক্রেডিট ব্যাংক থেকে বিনিয়োগ পাবে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি নির্বাহী পরিচালক অধ্যাপক হেলাল উদ্দিন আহমেদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, স্বাগতম আমাদের চ্যানেলে। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা সংক্রান্ত সংবাদ। এসএসসি পরীক্ষার নম্বর বিভাজনে বড় ধরনের পরিবর্তন আনছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, যা 2026 সাল থেকে কার্যকর করা হবে। এই পরিবর্তন শিক্ষার্থীদের জন্য কি বয়ে আনবে? আজকের প্রতিবেদনে আমরা জানব এই নতুন নিয়মের বিস্তারিত। তাহলে চলুন শুরু করা যাক। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা আমাদের শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই পরীক্ষার নম্বর বিভাজন নিয়ে সম্প্রতি নতুন একটি কাঠামো প্রকাশ করেছে এনসিটিভি। নতুন নিয়ম অনুযায়ী 3টি বিষয় বাদে সব বিষয়ে পূর্ণাঙ্গ 100 নম্বরের পরীক্ষা হবে। এই পরীক্ষাগুলোতে সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর, বর্ণনামূলক প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য নির্দিষ্ট নম্বর বরাদ্দ থাকবে। কোন কোন বিষয়ে 100 নম্বরের পরীক্ষা হবে? বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, পৌরনীতি, ব্যবসায় উদ্যোগ, হিসাব বিজ্ঞান, ধর্মশিক্ষার বিভিন্ন শাখা, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, চারু ও কারুকলা, সঙ্গীত এবং আরও অনেক বিষয় পূর্ণ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। তবে শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা, ক্যারিয়ার শিক্ষা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি, এই 3টি বিষয় পরীক্ষা হবে 50 নম্বরের। এই বিষয়গুলোতে ব্যবহারিক এবং তাত্ত্বিক উভয় অংশের জন্য নম্বর ভাগ করা হবে। বর্তমানে যারা নবম শ্রেণীতে পড়ছেন তারাই 2026 সালে প্রথমবারের মতো এই নতুন নিয়মে এসএসসি পরীক্ষা দেবেন। এই পরিবর্তনের লক্ষ্য হল শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তাভাবনা এবং ব্যবহারিক জ্ঞানের মূল্যায়নকে আরও জোরদার করা। এনসিটিভি জানিয়েছে তারা শিগগিরই শিক্ষকদের জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করবে। দর্শক, আজকের খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। কারাগারের ভেতরের চিত্র নিয়ে একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। একসময়ের প্রভাবশালী মন্ত্রী, এমপিরা বন্দি জীবনেও যেন তাদের সেই দাপট ধরে রাখতে চান। তবে তারা কর্তৃপক্ষের কঠোর নিয়ম নীতির কাছে হার মানতে বাধ্য হচ্ছেন। জানা গেছে, কারাগারে অসদাচরণের দায়ে বেশ কয়েকজন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের ডিভিশন বাতিল করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আওয়ামী লীগ সরকারের 2 মেয়াদে খাদ্যমন্ত্রীর দায়িত্বে থাকা এই নেতা একসময় নওগাঁর রাজনীতিতে একচ্ছত্র প্রভাব বিস্তার করতেন। কিন্তু বর্তমানে কাশিমপুরের হাই সিকিউরিটি কারাগারে বন্দী সাধন চন্দ্র সেখানে গিয়েও তার কর্তৃত্বপরায়ণ স্বভাব ছাড়তে পারেননি। কারা কর্মকর্তা ও রক্ষীদের সাথে দুর্ব্যবহারের অভিযোগে তার ডিভিশন বাতিল করে সাধারণ বন্দির কাতারে নামিয়ে দেওয়া হয়েছে। শুধু সাধন চন্দ্র মজুমদারই নন, একই অভিযোগে আরও কয়েকজন ভিআইপি বন্দির ডিভিশন বাতিল করা হয়েছে। তালিকায় রয়েছেন সাবেক সংসদ সদস্য আসাম ফিরোজ, রাজশাহীর এমপি এনামুল হক এবং ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়াল। কারা সূত্রে জানা যায়, এই ভিআইপি বন্দিরা কারাগারে এমন কিছু সুযোগ সুবিধার আবদার করছেন যা কারাবিধি অনুযায়ী দেয়া সম্ভব নয়। যেমন, সম্প্রতি গরমকালে কেউ কেউ এয়ার কুলার চেয়েছেন, তবে বিধি অনুযায়ী এটি দেওয়ার সুযোগ না থাকায় তাদের সেই দাবি পূরণ করা হয়নি। কারা কর্মকর্তারা জানিয়েছেন, তাদের সেলে সিলিং ফ্যান সবসময় চালু থাকে।
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন এই বিষয়ে বলেন, কারাবিধি ভঙ্গ করলে বন্দীদের শাস্তির আওতায় আনা হয় এবং ডিভিশন প্রাপ্তদের ক্ষেত্রে সেই সুবিধা বাতিল হতে পারে। গত বছর গণঅভ্যুত্থানের পর গ্রেপ্তার হওয়া প্রায় ১.৫ শতাধিক ভিআইপির মধ্যে অনেকেই কারাগারে ডিভিশন পেয়েছেন। তাদের মধ্যে সাবেক সচিব, আইজিপি এবং সেনা কর্মকর্তা রয়েছেন। কারা কর্মকর্তারা আরও জানান, এই ভিআইপি বন্দীদের অনেকে কারাগারে আরাম আয়েশের জন্য স্মার্ট টিভি ও বাড়ির তৈরি খাবার সহ বিভিন্ন জিনিসের আবদার করে থাকেন, যা কারাবিধির পরিপন্থী। সুযোগ না পেয়ে তারা প্রায়শই কারা কর্মকর্তা ও রক্ষীদের সাথে দুর্ব্যবহার করেন, এমনকি অবৈধ সুবিধা পেতে মোটা অঙ্কের অর্থের প্রলোভন দেখানোর চেষ্টাও করেছেন কেউ কেউ। নিয়ম ভঙ্গের মাত্রা বাড়লে কারা কর্তৃপক্ষ ডিভিশন বাতিল করে তাদের সাধারণ সেলে পাঠিয়ে দেয়। সেখানে অন্য সাধারণ বন্দীদের মতোই তাদের জীবনযাপন করতে হয়। তবে কারা কর্মকর্তা জানিয়েছেন, বিধি অনুযায়ী একটি নির্দিষ্ট সময়ের জন্য ডিভিশন বাতিল করা হয় এবং পরবর্তীতে ভালো আচরণ করলে সেই সুবিধা ফেরত পেতে পারেন বন্দীরা। বর্তমানে আসম ফিরোজ ও দিলীপ আগারওয়াল ঢাকা কেন্দ্রীয় কারাগারে এবং সাধন চন্দ্র মজুমদার কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে রয়েছেন। এনামুল হক রয়েছেন কাশিমপুরের অন্য একটি কারাগারে। ২৫০০ বছর আগে আলেকজান্ডার এসেছে। মাত্র ৩৩ বছর আগে পৃথিবীর বেশিরভাগ অঞ্চল জয় করে যখন ভারতবর্ষে আসে, ভারতবর্ষের সব রাজারা মাথা নত করলো। একজন রাজা শুধু বলল না, আমি যুদ্ধ করে সে বন্দী হইল, তার নাম ছিল পুরু। আলেকজান্ডার খুব বিমোহিত হইল, এই তুমি আমার সঙ্গে যুদ্ধ করলা, কি চাও তুমি এত ছোট মানুষ? বলল, আমি আমার দেশের স্বাধীনতা চাই। তখন পুরুকে স্বাধীনতা দিয়ে উনি আরো পূর্ব দিকে আগাইলেন, দাঁড়ায় বললেন, এর পূর্ব দিকে আর যাব না, ওই দেশটির নাম বাংলা, বড় বিচিত্র দেশ সেলুকাস, তার চেয়ে বিচিত্র দেশের মানুষ, ও দেশে আমি যাব না। আর আমি সবসময় বলি, বাংলায় শুধু বেলি চামেলি আর জুই ফুল ফুটে না, এদেশে রক্ত গোলাপ, রক্ত জব ফুটে। এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না, এদেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারও ডাকে। এদেশে শুধু বসন্তকাল আসে না, চৈত্রের শেষে বৈশাখের প্রারম্ভে ধুলির ধ্বজা উড়ে গ্রীষ্মকালও আসে। এদেশে শুধু গ্রীষ্মকাল আসে না, উত্তাল নাগিনীর মতো তরঙ্গ করতে করতে দেশে বর্ষাকাল আসে। এদেশে শুধু মীর জাফর, জগৎ শেঠ, টিয়ার লতিফ, রায়দুল্লভ, রাজবল্লভরা জন্মগ্রহণ করে না, যুগে যুগে জন্মগ্রহণ করে এই দেশে সূর্য সেন, ক্ষুদিরাম, তিতুমির, হাজী শরীয়তুল্লাহ, ফকির, মজনু শাহ, শেরে বাংলা একে ফজলুল হক, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমদ, সৈয়দ নজরুল, এমএজি উসমানী, মেজর জিয়াউর রহমান, মেজর খালেদ মুশাররফ, মেজর শফিউল্লাহ, মেজর মীর শওকত আলী, মেজর সিয়ার দত্ত, কর্নেল তাহের, এম.এ. মঞ্জুর, মেজর জলিল, যারা যুদ্ধ করে করে দেশপ্রেমিক বীর সন্তানরা জন্মগ্রহণ। কাজেই যারা ভুলে যায় যে এটা মীর জাফরের দেশ, তারা কিন্তু ভুল করে। বাংলা কিন্তু বারে বারে জেগে উঠবে, কারণ এটা হলো জোয়ার ভাটার দেশ। সকালে নদীর পানি উত্তর দিকে যায়, বিকালে দক্ষিণ দিকে যায়। এই দেশে সত্য প্রতিষ্ঠিত হবে এবং সত্যের নাম হলো মুক্তিযুদ্ধ। এই সত্যটা দেশে প্রতিষ্ঠিত হবে। যতদিন মুক্তিযুদ্ধ থাকবে ততদিন বাংলা কেউ পরাধীন করতে পারবে না। এটাই হলো আমার কথা। এবং মুক্তিযুদ্ধের পক্ষে মানুষ দাঁড়াবে, বলবে জাগো ৭১, জাগো ৭১। মানুষ ডাক দিয়া বলবে। ওই যে মৌলানা সাহেবরা এখানে বসে, তাদেরকে আমি সেলিউট করি, তারা বিভিন্ন কারণে বসে। তারা তো একটা কমিউনিটি, মুক্তিযুদ্ধ কমিউনিটি না, মুক্তিযুদ্ধ হলো একটা দেশ। ১৭.৫ কোটি মানুষ মুক্তিযুদ্ধে একবার দাঁড়াবে, কিন্তু জাগো ৭১, এই সময়টা আইসা গেছে। আমার ছেলের মতো কোনো ছেলে নেই, জানেন। গ্রামের এমন কোনো এলাকার এমন কোনো লোক আমার ছেলেকে খারাপ বলতে পারে না, কিন্তু এই চাকরিটা যাওয়ার ব্যাপারে আমার ছেলেকে দেখে সবাই উপহাস করে। আমার ছেলের দুঃখ যে এটা কেন ওনারা ফরেন টেস্ট করে দেখলো না। আমি বললাম এত করি, তারপরও আমার এই সইটা ফরেন টেস্ট করে দেখলো না, আমার চাকরিটাকে ডিসমিস করে দিল। আবারও আমরা কেস কেসালির মধ্যে যাই, এগুলো পুনরায় আবার কোর্ট থেকে তদন্ত করিয়ে আমরা রেজাল্ট পাই। সেগুলো এখনো ওখানে সেনাপ্রধানের কাছে জমা হয়েছে, কিন্তু উনি দেখতেছে না, কোনো রেজাল্টও করতেছে না। ফেরত চাই, এক কথাই বারবার বলবো, দরকার হলে ইউনিফর্ম ফেরত চাই। আজকে এই জায়গায় দরকার হলে মরে যাব কিংবা বেঁচে যাব, ইউনিফর্ম নিয়েই যাব। অবস্থান কর্মসূচি গ্রহণ করুন এবং ৩ সদস্য প্রতিনিধি দল এসে
এবং আইএসপিআর এর প্রতিনিধি দল এসে আমাদের এই ব্যাপারটা নিয়ে আইএসপিআর এর মাধ্যমে এবং সাংবাদিকের মাধ্যমে ঘোষণা করতে হবে। কারণ অলরেডি আমাদেরকে 5 কর্মদিবসের কথা বলে দীর্ঘ 9 মাস আমাদের নাকের ডগায় মূল্য ঝুলিয়েছে বাহিনী। সুতরাং আমরা চাচ্ছি এই মুহূর্তে সাংবাদিকের সামনে আমাদের ব্যাপারটা শুরু হবে এবং সেনাবাহিনী তার জায়গা থেকে আমাদের যে সমস্ত সহযোদ্ধা ভাইদের ধরে নিয়ে গেছে সে সমস্ত সহযোদ্ধা ভাইদেরকে ছেড়ে দিতে হবে এবং আমাদের যাদের বাড়ি ঘেরাও করে রেখেছেন সেনাবাহিনী দিয়ে তাদের বাড়ি অনতিবিলম্বে মুক্তি করে দিতে হবে সেনাবাহিনীর গাড়ি থেকে। এখন আমরা যদি ফলপ্রসূ কোনো রেজাল্ট না পাই তাহলে অলরেডি 1 ঘন্টার ভিতরে তারা 1 ঘন্টা বলছেন আমাদের কাছে, আমরা 1 ঘন্টা না আরও 1 ঘন্টা ওয়েট করবো। যদি তারা কোনো ফলপ্রসূ রেজাল্ট আমাদেরকে না দেয় তাহলে আমরা এখান থেকে লং মার্চ গ্রহণ করবো জাহাঙ্গীর গেট পর্যন্ত এবং ক্যান্টনমেন্টের প্রত্যেকটা গেট আমরা বন্ধ করে দেবো। তবে হ্যাঁ, কোনো বিশৃঙ্খল না, আমরা যেহেতু নিরস্ত্র আমরা কখনোই কোনো অকারেন্সের পক্ষে না, আমরা শান্তির পক্ষে। সেনাবাহিনীর প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে, কিন্তু সেনাবাহিনীর কতিপয় কিছু অফিসার্সের জন্য আজকে আমাদের এই পরিণতি। দেখুন এই মুহূর্তে আমার খুব খারাপ লাগছে, এই রাস্তা আমরা নেমেছি, জনগণের দুর্ভোগ হচ্ছে, ব্যাপারটা খুবই দুঃখজনক। কিন্তু সেনাপ্রধান কেন বুঝতে আসে না, যে জায়গায় প্রধান উপদেষ্টা মেনে নিয়েছেন আমাদেরকে বলছেন পুনর্বহাল করার জন্য, সেই জায়গায় 9 মাস অতিবাহিত হয়ে গেছে, সেনাপ্রধান শুধু বলেই যাচ্ছেন তোমাদেরকে দেবো, এই কাল দেবো, এই পোস্ট দেবো। এটা তো ওরকমের একটা মানুষের মুখ থেকে শোনার কথা না আমাদের, তাই না? আর আমার প্রশ্ন হচ্ছে আমরা কেন রাস্তায় নামবো? সেনাপ্রধান চাইলে এটা 5 মিনিটের ডিসপোজাল দিতে পারতেন, নৌপ্রধান চাইলে এটা 5 মিনিটের ডিসপোজাল দিতে পারতেন, ঘাটিতে নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে পারতেন। আমরা ঘাটিতে গেলে তারা কোনো মূল্যায়ন করে না, তারা বলে এই দেবো, এই করছি, এই সেই, এই কথা। কিন্তু আমরা আজকে 18 তারিখে প্রোগ্রাম করব, এই ব্যাপারটা একটা মহলে চিঠি দিয়ে জানাইছি। আমরা 6 মাস যাবো তাদেরকে বলে আসছি 15 তারিখের ভিতরে যদি আমাদের দাবিতে একটা প্রোগ্রাম করবো জাহাঙ্গীর গেটে। এরা কি করলো, আমরা তাদের জাহাঙ্গীর গেট প্রোগ্রাম না করতে পারি। অলরেডি আমরা সাংবাদিক সম্মেলন করছি 1 সপ্তাহ পূর্বে, সাংবাদিক সম্মেলন করেও বলেছি। এখন আমরা তাদের জাহাঙ্গীর গেট সমাবেশ না করতে পারি, এই জন্য তারা কি করছে, আমাদের প্রধানদের সমন্বয়ক নাইমুলকে গ্রেফতার করে নিয়ে গেছে। একটা প্রোপাগান্ডা ছড়িয়ে এই বাংলার বুকে কেন এই বিশৃঙ্খল করছে আমার প্রশ্ন। এবং সেনাপ্রধানের ক্ষতি কি? আমরা যদি বাহিনীতে পূর্ণবল হয় তারা তো কষ্ট কিসে? এবং তিনি যে কাজটা করছেন, আওয়ামী লীগ সরকার কি করতো, ভোটের আগে বিএনপি এবং জামাতের নেতা ধরে নিয়ে যেত। ঠিক আমাদের কি করছে, আমরা 18 তারিখে প্রোগ্রাম করবো, 17 তারিখে দুপুর 2টার বাদ আমাদের সকল নেতা আমাদের সকলের বাড়ি ঘেরাও দিয়ে ফেলছে, আমার বাড়িতে ঘেরাও দিয়ে ফেলছে, সকলের বাড়ি ঘেরাও দিয়ে ফেলছে সেনাবাহিনী দিয়ে, এবং 7 জনকে তুলে নিয়ে গেছে। আমাদের সহকর্মীরা বাড়িতে থাকতে পারতেছে না, তারা পলায় থাকতে হচ্ছে। কেন রে ভাই, একটা স্বাধীন দেশে আমি পলায় থাকবো কেন? আমি কি চোর? এই ফ্যাসিবাদ ক্যান্টনমেন্টের ভিতরে ফ্যাসিবাদের প্রেতাত্মা বসবাস করতেছে। আমার কাছে মনে হয় আমরা অলরেডি আলটিমেটাম দিয়েছি যে আমরা আমাদের দাবি দেওয়া যদি পূরণ না হয় আমরা জাহাঙ্গীর গেট লং মার্চ করবো, ক্যান্টনমেন্টের প্রত্যেকটা গেট বন্ধ করবো। বাংলাদেশের সাধারণ জনগণকে আমাদের পাশে থাকার আহ্বান জানাচ্ছি। চাঁদের 2 দিক কেন এত আলাদা দেখায়? পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। সম্প্রতি নাসার একটি গবেষণা দল চাঁদের অভ্যন্তরীণ গঠন নিয়ে চমকপ্রদ তথ্য প্রকাশ করেছে। এই তথ্য চাঁদের রহস্য উন্মোচনের পাশাপাশি মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত খুলে দিতে পারে। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। চাঁদের যে দিকটি আমরা পৃথিবী থেকে দেখি সেটি দেখতে মসৃণ, অন্ধকার এবং প্রাচীন লাভা প্রবাহের চিহ্নে ঢাকা। কিন্তু চাঁদের দূরবর্তী দিক, যাকে আমরা ডার্ক সাইড বলি, সেটি পৃথিবী থেকে দেখা যায় না। এই দিকটি রুক্ষ, পাথুরে এবং গর্তে ভরা। এই 2 দিকের পার্থক্য নিয়ে বিজ্ঞানীদের মধ্যে দীর্ঘদিন ধরে কৌতূহল ছিল। এখন নাসার গবেষকরা এর একটি সম্ভাব্য কারণ খুঁজে পেয়েছেন। নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির গবেষক দল, যার নেতৃত্ব ছিলেন রায়ান পার্ক, তিনি জানিয়েছেন যে চাঁদের অভ্যন্তরীণ গঠনই এই পার্থক্যের মূল কারণ। তাদের গবেষণায় দেখা গেছে চাঁদের পৃথিবীমুখী দিকটি দূরবর্তী দিকের তুলনায় বেশি নড়াচড়া করে। এর মানে চাঁদের 2 দিকের অভ্যন্তরীণ গঠন এক নয়। বিশেষ করে পৃথিবীর কাছের দিকটির অভ্যন্তর বেশি উষ্ণ। রায়ান পার্ক বলেন, প্রথমবার ফলাফল দেখে আমরা এতটাই অবাক হয়েছিলাম যে বিশ্বাসই করতে পারছিলাম না। আমরা বারবার গণনা করে ফলাফল যাচাই করেছি। এই গবেষণা আমাদের প্রায় 10 বছরের পরিশ্রমের ফল। বিজ্ঞানীরা জানিয়েছেন চাঁদের পৃথিবীমুখী দিকে লাভা প্রবাহের কারণে মসৃণ সমতল তৈরি হয়েছে, যেখানে দূরবর্তী দিকে এমন প্রবাহ কম ছিল।
এই পার্থক্যের পেছনে চাঁদের অভ্যন্তরীণ তাপ এবং উপাদানের বিন্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই গবেষণা শুধু চাঁদ সম্পর্কে নতুন তথ্যই দেয়নি, অন্যান্য গ্রহ ও উপগ্রহের অভ্যন্তরীণ গঠন বোঝার ক্ষেত্রেও সাহায্য করবে। নাসার পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যতে চাঁদে মানুষের বসতি স্থাপনের জন্য এই তথ্য খুবই গুরুত্বপূর্ণ হবে। দেশ জুড়ে চলছে টিকা কার্ডের তীব্র সংকট। এই সংকটের কারণে অভিভাবকরা পড়ছেন চরম ভোগান্তিতে। শিশুদের জন্ম নিবন্ধন সনদ করতে না পারা থেকে শুরু করে বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, যাকে আমরা ইপিআই বলি, এটি শিশুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জন্মের পর নির্দিষ্ট সময়ের মধ্যে শিশুদের বিভিন্ন রোগ প্রতিরোধের টিকা দেওয়া হয় এই কর্মসূচির আওতায়। কিন্তু সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় টিকা কার্ডের সংকটের কারণে এই প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। 1 মাস আগেও অনেক জায়গায় টিকার সংকট ছিল। এখন টিকার সরবরাহ কিছুটা স্বাভাবিক হলেও টিকা কার্ড পাওয়া যাচ্ছে না। ফলে অভিভাবকরা তাদের সন্তানের টিকার তথ্য সঠিকভাবে সংরক্ষণ করতে পারছেন না। আর এই কার্ড না থাকায় জন্ম নিবন্ধন সনদ করতে গিয়ে বাধার মুখে পড়ছেন তারা। তুমি কি হিরো চাচ্ছ? হিরো এখানে যার যা আবেদনগুলা মনে করতেছেন যে অ্যাড্রেস হচ্ছে না, লং টাইম হয়ে গেছে, একটু ছবি তুলে আমার কাছে পাঠান, আমি রেকর্ডে যোগাযোগ করে এগুলি খবর নেব, যত তাড়াতাড়ি করার চেষ্টা করবো আপনাদেরকে জানাবো। ঠিক আছে, আমাদের শনিবার এবং আজকে রবিবার 2 দিন রেকর্ডে টাকার কথা আপনারা কাল পরশু রেকর্ডে যান, রেকর্ডে যান, অ্যাড্রেস করবেন। আপনারা যাদের আমাদেরকে মানুষ মনে আসার আর গুলি করে মেরে দিয়ে দাও। বাইরে এইভাবে কথা বলে তো ছেড়ে দিবে, এটা তো কোনো কথা হলো না। আমরা ছেড়ে দেওয়ার মতো বললাম, আমরা চেষ্টা করবো, সেটা তো বললাম। ব্যবহার কত শান্ত অবস্থা, আমরা পারতেছি না স্যার, বললে কোনো লাভ নাই, আমরা পারতেছি না স্যার। দেখছি তো আমাদের অফিসারটা দেখেছি স্যার, আমরা অসম্মান করে স্যার আপনাদের এইরকম স্যার, আপনাদের আমরা কোনো সময় অসম্মান করি না স্যার, এটা ভদ্রভাবে করতে হবে। আমরা অসম্মান করে আমার মনের কষ্টটা স্যার আপনাকে বলতে, তুমি যে ল্যাঙ্গুয়েজে করছো ভাই খারাপ ব্যবহার করি না স্যার। এই শুভ ভদ্রভাবে কথা বলো, তুমি প্রেশার কেন করতে যাচ্ছ? স্যার প্রেশার কেন খাই যাচ্ছে না স্যার, অনেক কি জন্য হাইলাইট দিছো? তুমি কি হিরো চাচ্ছ? হিরো এখানে আসো, আমি এখানে হিরো হতে আসি না স্যার, স্যার আমার অধিকার নিয়ে আসি, আমি হিরো হতে কথা বলো। সব কিছু শোনা হয়েছে, আমরা তো শুনেছি, আমরা তো বলেছি না, তুমি অভদ্র কথা বলছো। আমরা দেখবো, বলছি তো ভাই, আমরা দেখছি আমাদের ফ্যামিলি দেখুন না কেন, আমরা ফ্যামিলি আমরা কেমনে আমার ভাইকে মুক্তি করবো? না 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 স্যার, ওই হাতে আপনাকে সেলুট করি স্যার, একদিন হলো স্যার আমরা সেলুট দিচ্ছি স্যার। আপনাদের কথা লিখিত ডকুমেন্ট দেন, তাহলে আমাদের বিশ্বাস করে। বারবার আমাদেরকে আশ্বাস দিচ্ছে, আমরা লিখিত কোনো বক্তব্য পাচ্ছি না। বিশ্বাস আছে? 9 মাস ধরে আমরা ছোলা কলা খাচ্ছি স্যার। কালকে তোমাদের শুনো, কালকে তোমাদের একটা গ্রুপ এসে নিয়ে আসবো, আমরা লিখিত দেন স্যার, আমরা বিশ্বাস হবে স্যার, আমরা প্রয়োজন পাও ধরবো আপনার, আমরা লিখিত দেন স্যার, আমরা লিখিত স্যার, আপনাদের কথা বিশ্বাস নেই, আমাদের অফিসে আমাকে বিশ্বাস নেই স্যার, আপনার পায়ে ধরে স্যার, লিখিত দেন স্যার, আমাদেরকে মারেন না স্যার, স্যার উল্টে টেবিল বসেন, উল্টে টেবিলে বসে লিখিত দেন, তাহলে আমরা বিশ্বাস করবো আপনাদের কথা। আমাদের বাংলাদেশের অফিসারের তো কথা কেন চাকরি নিতে হবে, আর ইচ্ছা দিলে খাওয়া যাবে, আমরা ভালোবাসি স্যার। স্যার আমাদের কতদিন সময় লাগবে? একটা সময় দেন, লিখিত দেন স্যার, আর কিছু লাগবে লিখিত স্যার, আমাদের সময় দেন। 9 মাস থেকে আমরা তাহলে এটা আরো আমরা চলে যাবো, আপনার সন্তান যদি আগে থাকতো স্যার, আপনি কি পারতেন? আমরা দেখছি ইনশাআল্লাহ 80% হবে। আমরা লিখিত দেন, আমাদের ফেরত দেন, আমরা আপনাদের পাও ধরবো, আপনাদের পাও ধরবো, আমাদের লিখিত বিশ্বাস দেন, একটা বিশ্বাস নেই, আমরা আবেদন করতে, আমরা এগো থেকে ঘুরে আসি, আমার দ্বারা কষ্ট করতেছি,
স্যার আমরা চাকরি দরকার নেই, স্যার আপনাদের চাকরি আপনারা করেন, বাইরে কাপড় চলে যায়। স্যার একটা কথা বলেন স্যার, আপনি স্যার একটা সৈনিক স্যার, আপনাদের চাকরি আপনারা করেন, ব্রিগেড কমান্ডার একটা দুইটা সৈনিক টেলিফোন বললি স্যার ওই থানা বেটে কাঁপবে স্যার। দর্শক, রাজনৈতিক অঙ্গনে আবারও উত্তাপ। জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুরুত্বপূর্ণ বার্তা। চলুন জেনে নেই বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তী সরকারকে দ্রুত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, পরিস্থিতি অযথা ঘোলাটে না করে জনগণের ভোটে একটি দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠার মাধ্যমে স্বৈরাচার মোকাবেলা করা সহজ হবে। শনিবার রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে এনডিএম এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তারেক রহমান এই মন্তব্য করেন। তিনি আশা প্রকাশ করেন, লোভ লাভের প্রলোভন থেকে মুক্ত থেকে অন্তর্বর্তী সরকার জনগণের অধিকার প্রতিষ্ঠায় দায়িত্ব পালন করবে। তারেক রহমান অভিযোগ করেন, বিএনপি ও অন্যান্য গণতান্ত্রিক দলগুলো অন্তর্বর্তী সরকারের কাছে কর্মপরিকল্পনা ও রোডম্যাপ ঘোষণার আহ্বান জানালেও সরকার তাতে সাড়া দেয়নি, বরং নির্বাচনের তারিখ ঘোষণাকে নানান শর্তের বেড়াজালে আটকে দিয়েছে। সরকারের এই কর্মপরিকল্পনা সম্পর্কে জনগণ অন্ধকারে থাকায় রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা বাড়ছে। প্রতিনিয়ত মানুষ বিভিন্ন দাবিতে রাস্তায় নামছে। তিনি আরও বলেন, মাত্র 10 মাসের মাথায় সরকারের ভেতরে ও বাইরে অস্থিরতা দেখা যাচ্ছে। সরকার জনগণের ভাষা ও আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হলে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়বে, যা সরকারের জন্য সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। তাই তিনি সরকারকে তাদের সক্ষমতা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান। তারেক রহমান জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার প্রসঙ্গে বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা না করে তড়িঘড়ি করে সংস্কার করায় হিতে বিপরীত হয়েছে। রাজস্ব আদায় কার্যক্রম বন্ধ থাকায় চলতি বছর বড় ধরনের রাজস্ব ঘাটতির আশঙ্কা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে, রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা ততই বাড়ছে। তারেক রহমানের এই আহ্বান সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ।